সংস্কার ছাড়া নির্বাচন নয়, অন্যদিকে নির্বাচনে দেরি হলে সংস্কার নয়, এই বিতর্কে রাজনৈতিক দলগুলো। কিন্তু বাস্তবতা হলো সংস্কার এবং জাতীয় নির্বাচন দুটোই প্রয়োজন। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমার মধ্যেই সংস্কার ও নির্বাচন দুটোই সম্ভব, তবে তার আগে রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে আসতে হবে। ৩৮টি রাজনৈতিক দলের সাথে একে একে বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। আজও ১২ দলীয় জোট ও একটি রাজনৈতিক দল কমিশনে তাদের মতামত দিয়েছে। কি আছে সেখানে, এসব নিয়ে ভোটের ট্রেনের ১২৩তম পর্বে আলোচনা করব। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। দর্শক, আলোচনার শুরুতে আমরা দেখে নিতে চাই বরাবরের মতো আজ রাজনৈতিক দলগুলো ভোটের মাঠে কে কি বলেছেন। আজকে জাতীয় নাগরিক কমিটি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গত ১৬ বছর নির্যাতিত হয়েছি, তাদের কাছে এটা অবশ্যই স্বাধীনতা। ৫ আগস্ট নতুন করে স্বাধীন হয়েছি। আজকে নাহিদ ইসলাম যেটি বলেছেন যে ৫ই আগস্ট নতুন করে স্বাধীন হয়েছি, এবং তিনি এও বলেছেন যে ব্যাংকে যাদের ব্যাংক ব্যালেন্স অক্ষুণ্ণ ছিল তারা আপোস করে বিরোধী রাজনীতি করেছে, তাদের কাছে হয়তো এটা স্বাধীনতা মনে হয় না, কারণ তারা সবসময় হয়তো স্বাধীন ছিল, আগের আমলেও ছিল। তাদের কাছে প্রথম স্বাধীনতা গুরুত্বপূর্ণ না, দ্বিতীয় স্বাধীনতাও গুরুত্বপূর্ণ না, তাদের কাছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা। এদিকে এটি নাহিদ ইসলাম মূলত বলেছেন। এই নাহিদ ইসলাম আজকে বলেছেন, কিন্তু তার আগে গতকাল জাতীয় স্মৃতিসৌধে বিএনপির নেতা বলেছেন, তিনি বিএনপির এক নেতা বলেছেন যে জুলাই আগস্ট আন্দোলনে স্বৈরাচারকে তাড়িয়ে নতুন স্বাদ পেয়েছি, এটা কেউ কেউ দ্বিতীয় স্বাধীনতা বলছে। আসলে বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই। যারা এই স্বাধীনতা দিবসকে খাটো করতে চায়, ৭১-এর স্বাধীনতা যাদের কোনো ভূমিকা ছিল না, সুতরাং তারাই এই দিনটাকে খাটো করে দেখতে চায়। তার প্রেক্ষিতে নাহিদ ইসলাম এই বললেন যে ৫ই আগস্ট আমরা নতুন করে স্বাধীন হয়েছি। এই যে বিএনপি এবং এনসিপির মধ্যে একটি কথার দূরত্ব আমরা লক্ষ্য করেছি। আমরা যদি আজকে দেখি, এর পাশে বিএনপির আরেক নেতা, বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য ইশরাক হোসেন বলেছেন, সাবেক ৩ নির্বাচন কমিশনারের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া শুরু করা উচিত। তিনি মূলত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের ফল নিয়ে মামলায় আদালতের রায় পক্ষে যাবার পর সাবেক ৩ প্রধান নির্বাচন কমিশনারকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন এই ইশরাক হোসেন। তিনি বলেছেন, সাংবিধানিকভাবে তাদের ক্ষমতা দেওয়া হয়েছিল, তারা কোনো চাপে না পড়ে এবং কোনো কিছুর বশবর্তী না হয়ে কাজ করবে, কিন্তু সেটি তারা ব্যর্থ হয়েছে। দর্শক, আপনারা নিশ্চয় জানেন ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন হয়। সেখানে আওয়ামী লীগ প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিয়েছিলেন ব্যারিস্টার ফজলুর তাপস, এবং তার বিপরীতে ছিলেন ইশরাক হোসেন। তাপস পেয়েছিলেন ৪ লাখ ভোট এবং ইশরাক পেয়েছিলেন ২ লাখ ভোট, যদিও পরে বিএনপি এই নির্বাচন প্রত্যাখ্যান করে। অবশেষে দীর্ঘ ৫ বছর পর আদালত সেই ইশরাকের পক্ষে রায় দিল। দর্শক, আমরা ভোটের ট্রেনের পোলটক রাজনৈতিক দল যে সব আলোচনা করেছে সেগুলোই ছিলাম। সেখানে আজ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, তিনি বলেছেন, সংসদের উচ্চকক্ষে ১৫০ আসন, বাকিটা সংখ্যানুপাতিক হারে নির্ধারণের পক্ষে মত দিয়েছি। এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে মূলত যে ঐকমত্য কমিশন যে সংস্কার প্রক্রিয়া নিয়ে আলাপ করছে, মতামত দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে, ৩৮টি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার জন্য তারা মতামত আহ্বান করেছিল। আজকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি তাদের পক্ষ থেকে ১৫০টি আসনের পক্ষে মত দিয়েছে, এবং তারা বলেছে তাদের ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১২২টিতে একমত হয়েছে, এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং ২১টি প্রস্তাবে আংশিক মতামত দিয়েছে। ঠিক একইভাবে আজই ১২ দলীয় জোট তাদের মতামত দিতে গিয়েছিল জাতীয় ঐকমত্য কমিশনের। সেখানেও তার ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম কি বলেছেন আমরা একটু দেখে নিতে চাই। শাহাদাত হোসেন সেলিম বলেছেন, শুধু নির্বাচন কেন্দ্রিক সংস্কার ছাড়া বাকি সংস্কার নির্বাচিত সংসদ দ্বারা বাস্তবায়নের প্রস্তাব দিয়েছি। তিনি বলেছেন যে শুধু নির্বাচন কেন্দ্রিক সংস্কার করবে বর্তমান অন্তর্বর্তী সরকার, এবং বাকি সংস্কারগুলো করবে পরের যে নির্বাচিত সরকার আসবে তারা। দর্শক, এই ছিল মূলত আজকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায়। আজকে আমাদের সঙ্গে এ নিয়ে আরও কথা বলবো। আলোচনায় যুক্ত হয়েছেন
কল্যাণ পার্টির মহাসচিব আবু হানিফ। আবু হানিফ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি এখন টিভির নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে। আপনার কাছে জানতে চাই, আজকে আপনার জোট, আপনার দল কল্যাণ পার্টি সহ আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল নিয়ে 12 দলীয় জোট, সেটি আজকে ঐক্যমত্য কমিশনে গিয়েছিল এবং তারা মতামত দিয়েছে। আমরা আপনার কাছে একটু সংক্ষিপ্ত জেনে নিতে চাই যে 166 মতামতের মধ্যে কোনগুলোই একমত এবং দ্বিমত কোন জায়গায়? ধন্যবাদ আপনাকে। এখন টেলিভিশনের এই লাইভে যে অনুষ্ঠান যারা দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন তাদেরকে শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমাদের 12 দলীয় জোট বিশেষ করে গত কয়েকদিনের এই ঐক্যমত্য কমিশনের যে 166টি প্রস্তাবনা ছিল, এই প্রস্তাবনায় আমাদের সকল দলের প্রধানগণ ছিলেন। তো সেখানে আমি যতটুকু শুনতে পেরেছি যে তারা 166টি প্রস্তাবনার মধ্যে 110টি প্রস্তাবনায় ঐক্যমত এবং 48টি প্রস্তাবনায় কিছুটা দ্বিমত। এখন এই হলো, আর 8টি প্রস্তাবনা আছে ভিন্নতা। তো সেখানে যেহেতু আমি দলের মহাসচিব, সেক্ষেত্রে আমি ওই কমিটিতে ছিলাম না। তবে আমরা যতটুকু জানি যে 166টির মধ্যে যেহেতু 110টি প্রস্তাবনাই এই আমাদের 12 দলীয় জোট গ্রহণ করেছে, সুতরাং মনে করি যে সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ বহন করবে আর কি। জি, সাইফুল ভাই, একই সঙ্গে জানতে চাই যে আপনারা বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছিলেন আওয়ামী লীগ যখন ছিল, তখন আওয়ামী লীগের বিরুদ্ধে। ঠিক আপনাদের প্রস্তাবনাগুলোই যেমনটি বলা হচ্ছে যে আপনার দলের বা জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম বলেছেন, নির্বাচন কেন্দ্রিক সংস্কার ছাড়া বাকি সংস্কার নির্বাচিত সংসদ করা সম্ভব। আসলে কি মনে হয় যে এই যে গণ অভ্যুত্থান হলো, এই গণ অভ্যুত্থানে এত হাজারের বেশি মানুষ শহীদ হয়েছেন এবং প্রায় 20 থেকে 30 হাজার মানুষ আহত হয়েছেন, যে গণ অভ্যুত্থানের লক্ষ্য ছিল একটি নতুন বাংলাদেশ, একটি যেখানে বৈষম্য থাকবে না, সেই যে এই যে এবং রাষ্ট্রের যে সকল স্তরগুলো প্রায় ভেঙে পড়েছে বলা যায়, সেই জায়গাগুলোতেও সংস্কার ছাড়া কিভাবে একটি জাতীয় নির্বাচন সম্ভব হয়। আসলে এই বিষয়গুলো নিয়ে আপনার সঙ্গে আলাপ করব, আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকুন ভোটের ট্রেনে। দর্শক, ভোটের ট্রেনে নিচ্ছি একটা বিরতি, ফিরছে একটু পরেই, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত। দর্শক, দেখছেন ভোটের ট্রেন। ভোটের ট্রেনে আলোচনায় যুক্ত আছেন কল্যাণ পার্টির মহাসচিব আবু হানিফ। আবু হানিফ ভাই, আপনার সঙ্গে আলোচনায় ছিলাম। আমরা যদি শেষ প্রশ্ন থেকে আবার শুরু করি, যে পার্টির জোটের মুখপাত্র বলেছেন যে এই শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক ছাড়া বাকি সংস্কার করা পরবর্তী সরকার সংস্কার করবে। আসলে শুধু কি নির্বাচনের জন্যই এই গণ অভ্যুত্থান? শুধু কেন আপনার মুখপাত্র এমন বললেন? আসলে মুখপাত্র তার দিক থেকে বলেছেন যে মূলত একটি রাজনৈতিক সরকারই দেশকে তার সদিচ্ছায় থাকলেই দেশকে একটি সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে, এই কারণে উনি বলেছেন। তবে আমি যা মনে করছি যে একেবারেই না করেই নয়, এমন কিছু সংস্কার আছে যে সংস্কারগুলো করেই নির্বাচন অংশগ্রহণ করা উচিত। আমি মনে করছি যে এই যে জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার যে বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবে আমরা দেখেছি গত 15.5 বছর স্বৈরাচারী শেখ হাসিনা কিভাবে নির্বাচনকে, সংবিধানকে তার নিজের জন্যই ব্যবহার করেছে। এখন যদি বর্তমান যে সংবিধান আছেন, যেভাবে নির্বাচন পদ্ধতিকে করেছেন, এটার মধ্যে যদি থাকে, তাহলে পরবর্তীতে যারা আসবেন, যে দলে বা যারাই ক্ষমতায় আসবেন, তারা চাইবে যে এই সংবিধানের আলোকেই নির্বাচন করুক। তা আমি মনে করছি যে আওয়ামী লীগ সরকার সংবিধানকে কাটছাট করে যাই করেছে, আমি মনে করি সংবিধানের এই
মানে সংস্কারগুলো দরকার, যেন আর কোনো এর পরবর্তী যে সরকারি আসুক না কেন যেন এইভাবে ফেসিস্ট না হয়, এই জন্য যেন সংস্কারগুলো দরকার, যে সংস্কারের মাধ্যমে একটি রাষ্ট্র সংস্কারগুলো করা দরকার সঠিকভাবে বলে মনে করছেন, চলতে পারবে। একই সময় জাতীয় নাগরিক পার্টি গণপরিষদের দাবি করছে, বা অনেক রাজনৈতিক দল তারা গণভোটের দাবি করছে, এবং আপনার দল আবার একই সঙ্গে এই যে গণভোট এবং গণপরিষদ, স্থানীয় সরকার নির্বাচন, এগুলো দ্বিমত পোষণ করছে। এই দ্বিমত কি শুধু মানে জোটের সকল দলগুলো মিলিয়ে, মানে আপনাদের সকল দলগুলোর কি সেখানে সমর্থন আছে কি? আসলে আমরা যেই প্রস্তাবনা দিয়েছি সেখানে আমি আপনাকে আগেই বলেছিলাম যেন প্রত্যেক দলের প্রধানগণই সেখানে ছিল। আমি মনে করি তারা যেই সিদ্ধান্তগুলো নিয়েছে সকলে ঐক্যমত হয়ে নিয়েছে। এই আপনারা যে ঐকমত্য হয়ে নিয়ে দিয়েছেন আপনি বলছেন, আবার বলছেন যে সাংবিধানিক সংস্কার প্রয়োজন, আবার কোনো কোনো রাজনৈতিক দল বিভিন্ন দাবি করছে। তো সবকিছু মিলিয়ে যদি আপনার কাছে একটু জানতে চাই ছোট করে, যে জোট আছে সেই জোট অনেক সময় বিএনপির সুরে কথা বলছে, আবার অনেক সময় দেখা যায় যে জামাত বা আরো অন্যান্য রাজনৈতিক দলগুলো এই জোট বা এই দলগুলোকে কাছে টেনে নিতে চায়। আসলে জোট কোন দিকে যাবে, কার সঙ্গে আছে? না, আমি আরেকবারও বলেছি যে আমি বলেছিলাম যে আমাদের এই জোট বিগত সময় 7 জানুয়ারি যে নির্বাচন হয়েছে, নির্বাচন বয়কট করেছে। আমি আমার বিভিন্ন সময় বলেছিলাম যে এই বয়কট যারা করেছেন সবাইকেই এই দেশটাকে সুন্দরভাবে পরিচালনার জন্য একটা ঐক্যমত্য সিদ্ধান্ত নিয়ে একটি ঐক্যমত, যেমন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে বলেছেন যে একটি জাতীয় সরকারের, আমরা মনে করছি যে সকল দলই যারা নির্বাচন বয়কট করেছেন তারা ঐক্যমত্য থাকবেন যেন জাতীয় নির্বাচন, বিশেষ করে যেন জাতীয় সরকারের যে রূপরেখা দিয়েছিলেন এবং 31 দফার যেই ছিলেন জি জাতীয় রূপরেখা সম্ভাবনা জোটগুলো, জি জি জাতীয় যে রূপরেখা সেটার ব্যাপারে আপনি কথা বলছেন, আলাপ করব। আপনি আমার সঙ্গে যুক্ত থাকুন। দর্শক ভোটে টেনে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর স্বাগত। দর্শক দেখছেন ভোটের ট্রেনে আলোচনায় যুক্ত আছেন কল্যাণ পার্টির মহাসচিব আবু হানিফ। হানিফ ভাই, আবারও আপনার কাছে ফিরে আসলাম। জানতে চাই, আপনি জাতীয় সরকারের কথা বলছিলেন, পাশাপাশি এও জানতে চাই যে নতুন রাজনৈতিক দল গঠন হয়েছে এনসিপি, এছাড়া আরও অনেক ছোট ছোট বিভিন্ন রাজনৈতিক দল আছে, বিএনপি জামাত সহ আরও অনেক রাজনৈতিক দল আছে। ভোটের মাঠে সবাই জোটবদ্ধ হতে চায়, নির্বাচনকে সামনে রেখে জোটবদ্ধ হতে চায়। আপনারা একটা 12 দলীয় জোটে আছেন, কিন্তু আবার একই সঙ্গে ছাত্রদের দল বা জামাত বা বিএনপি তারাও আপনাদেরকে কাছে টানার বরাবরই চেষ্টা করে, বিভিন্ন সময় দেখা যায়। এখনও কি সেই চেষ্টাটা আছে বড় দলগুলোর পক্ষ থেকে? জি, ধন্যবাদ। আসলে আমরা এই 12 দলীয় জোট একসময় বিএনপির নেতৃত্বাধীন বিএনপি জামাত সহ 20 দলীয় জোট ছিল। 20 দলীয় জোট ভাঙার পরে আমরা বিএনপির নেতৃত্বাধীন এবং যুগপৎ আন্দোলনে শরিক হিসাবে কাজ করছি, এখনও কাজ করছি আর কি, নির্বাচনের আগে এবং পরে। তো আমাদের কাছে এখনও পর্যন্ত যারা যেই দলগুলো নির্বাচন বয়কট করেছেন এবং যারা এই যে ছাত্র জনতার বিপ্লবে যাদের সক্রিয় এবং যাদের মৌন সমর্থন ছিল, আমরা 12 দল সহ সকলেই এখনও পর্যন্ত ঐক্যমতে আছি। এবং বিগত সময়ের মতন আমরা 20 দল ভাঙার পরে 12 দল বিএনপি নেতৃত্বাধীন ছিলাম, এখনও আমরা সেই অবস্থানের মধ্যেই আছি আর কি। জি, আগের মতো এখনও আছেন আপনি বলছেন, আবার একই সঙ্গে ভোটের মাঠের যে সমীকরণ সেখানে অনেক
কথাই বলে দেয়, অনেক কিছুই হয়। তো সেক্ষেত্রে আপনার কাছে যদি জানতে চাই যে এই যে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলাপ হচ্ছে, যে অনেক জায়গায় তো মানুষ নাগরিক সেবা পাচ্ছে না, তো সে জায়গায় আপনি ব্যক্তিগত কি মনে করেন যে আসলে স্থানীয় সরকার নাকি গণভোট বা গণপরিষদ নাকি জাতীয় নির্বাচন, ছোট করে যদি আপনি বলেন। আচ্ছা, এটা হলো আমার ব্যক্তিগত মতামত বলছি। আমার দৃষ্টিতে স্থানীয় সরকার নির্বাচন যদি আগে হয়, আমরা বিভিন্ন সময়ে দেখেছি যদি জাতীয় নির্বাচনের পরে স্থানীয় সরকার নির্বাচন হয়, সেখানে যারা যে দলই ক্ষমতায় থাকেন তারা ওইখানে প্রভাব বিস্তার করার চেষ্টা করে। আমার দৃষ্টিতে, এটা আমার ব্যক্তিগত মতামত, আমার দৃষ্টিতে স্থানীয় সরকার যদি নির্বাচনটা আগে হয় তাহলে সেখানে কোনো দলই তাদের প্রভাব বিস্তার করতে পারবে না। তো আমার দৃষ্টিতে এটা হলো আমার পার্সোনালি মতামত, যেন যদি আগে কি বলে স্থানীয় সরকার নির্বাচন হয় সেক্ষেত্রে মানে হতে পারে আর কি। কিন্তু আমি যেটা মনে করছি যে মানে জাতীয় নির্বাচনের পরে সকল জিনিস একটি রাজনৈতিক সরকারই দেশকে স্থিতিশীল করতে পারে যদি সেখানে তাদের সদিচ্ছা থাকে আর কি। জি, রাজনৈতিক দলগুলোর যদি সদিচ্ছা থাকে তবে একটি রাজনৈতিক দল বাংলাদেশকে স্থিতিশীল জায়গায় নিয়ে যেতে পারে বলে আপনি বলেছেন। ধন্যবাদ আপনাকে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা আলাপ করছিলাম জাতীয় নির্বাচন সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত আমরা দেখেছি, এনসিপি এবং বিএনপির মধ্যে যে মতামতের যে দূরত্ব সেটিও দেখেছি, যে স্বাধীনতা, যে 24-এর যে এই যে স্বাধীনতা, এটিও এক প্রকার স্বাধীনতা। এখানে বিভিন্ন রাজনৈতিক দল কথা বলার স্বাধীনতা পেয়েছে, রাজনীতি করার অধিকার পেয়েছে। এই জায়গায় নাহিদ ইসলাম বলেছেন এইটাও দ্বিতীয় স্বাধীনতা। এদিকে গতকালও কিন্তু বিএনপি নেতা বলেছিলেন যে এটি বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে। এই যে বিএনপি এবং এনসিপির মধ্যে একটি কথার দূরত্ব আমরা দেখেছি। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ঐকমত্য কমিশনে তাদের সংস্কার এবং মতামত জমা দিচ্ছে, এবং সকল রাজনৈতিক দল ঐকমত্য পোষণ করলেই সরকার ঘোষিত সময় অনুযায়ী জাতীয় নির্বাচন হবে বলে আশা করা যাচ্ছে। এই ছিল দর্শক ভোটের ট্রেনের আয়োজন। শেষ করছি এখনকার মতো। কাল দেখা হবে নতুন কোনো বিষয়ে।